এক কয়েদিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। যখন তাকে শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হলো, তখন সে এমন এক আবদার করল যে পুরো জেলে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। সে বলল, আমার ইচ্ছা আমার জীবনের শেষ রাত এক কুমারী মেয়ের সাথে কাটানো, যে নিজের ইচ্ছায় আমার বউ হবে। মসজিদে ঘোষণা করে দিন, কোনো মেয়ে কি এই জন্য রাজি আছে? পুলিশরা একে অপরের মুখ দেখতে লাগল। সত্যি কি তার এই ইচ্ছা পূর্ণ হতে পারে? ওই মেয়ে কোথা থেকে আসবে? আর যদি বিয়ে হয়েও যায়, তাহলে ওই রাতে কি হবে? तेरी आखिरी ख्वाहिश क्या है? मेरी आखिरी ख्वाहिश है कि मैं आपसे शादी करना चाहता हूँ। तुम्हारा दिमाग तो खराब नहीं हो गया? मैडम, आप मान जाएं तो आपका क्या जाएगा? जल्दी करो, कोई आ जाएगा। मैडम, कोशिश तो कर रहा हूँ। प्लीज मुझे जाने दो, और एक बात याद रखना, किसी को मत बताना। मैडम, आप बेफिक्र हो जाएं। मैडम, आपने मेरी आखिरी ख्वाहिश। আমার নাম সোনালী ভার্মা। আমি 40 বছরের মহিলা ইন্সপেক্টর। আমার জীবনের বেশিরভাগ সময় আদালত, থানা আর এই জেলের দেয়ালের মাঝেই কেটেছে। আমি অনেক মুখ দেখেছি, কিছু নরম, কিছু কঠোর, কিছু নিষ্পাপ আর কিছু পাষাণ হৃদয়ের। রাজেশ আমাকে এক অদ্ভুত দ্বিধায় ফেলে দিয়েছিল। ও সাধারণ অপরাধী ছিল না, চোখে গভীর উদাসী আর মুখে এক রহস্যময় শান্তি ছিল, যেন সব কিছু বুঝে ও চুপ করে বসে আছে। সে শুধু 19 বছরের ছিল। এই কথাটা আমার হৃদয়ে তীরের মতো বিঁধেছিল যে যেই ছেলে এখনো দুনিয়াকে ভালোভাবে দেখেনি, তাকে এখন এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সে খুব কম কথা বলত, যেন কথা আছে কিন্তু কাজের না, অথবা সে কিছু বলতে চায় না। অনেকবার মন চেয়েছে জিজ্ঞেস করি, রাজেশ, তুমি কোন অপরাধ করেছ যার শাস্তি মৃত্যু? কিন্তু তার চেহারার দুঃখ আমাকে থামায়। পুলিশের চাকরি আমাকে কঠিন মনের বানিয়ে দিয়েছে, কিন্তু 870-এর সামনে মনে এক কোমলতা জেগে ওঠে। আমি জানি এখানে কয়েদিদের সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখা বারণ, আইন খুব কঠোর। এর পরেও মনের মধ্যে বারবার এক প্রশ্ন জেগে ওঠে, এই ছেলেটা কি সত্যি অপরাধী নাকি পরিস্থিতির শিকার? এই সব চিন্তার মাঝেই আজ আমার কাছে এক বিশেষ নির্দেশ এলো। এক এমন নির্দেশ যা শুধু রাজেশের শেষ ইচ্ছার সাথেই জড়িত ছিল না, বরং আগামী কয়েকদিনের মধ্যে পুরো জেলকে নাড়িয়ে দেওয়ার মতো ছিল। 2 দিন পর 870 নম্বর কয়েদিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই সময় তাকে তার বাবা মায়ের সাথে শেষবারের মতো দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। এই খবর শুনে আমার মনে এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়ল। জেলের পরিবেশে কঠোরতা সাধারণ ব্যাপার, কিন্তু আজ পরিবেশে উদাসী আর ভয়ের এক মিশ্র অনুভূতি ছিল। আমি জানতাম যে মৃত্যুদণ্ড পাওয়া প্রতিটি কয়েদিকে তার শেষ ইচ্ছা প্রকাশ করার অধিকার দেওয়া হয়, সেটা কোনো বিশেষ খাবার হোক, সাক্ষাৎ হোক বা অন্য কোনো ইচ্ছা হোক। কিন্তু কেউ এমন অদ্ভুত আবদার করত না যেমনটা রাজেশ পরে করতে চলেছিল। রাজেশ কুমার এক রোগা কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ ছেলে। যখন তার মায়ের সাথে দেখা করল, তখন দৃশ্যটা হৃদয় বিদারক ছিল। ওই মহিলা তার ছেলের গলা ধরে কেঁদে কেঁদে বলছিল, তুই নির্দোষ। তার বিশ্বাস আমাকে নাড়িয়ে দিল। শাস্তি ঘোষণা হয়ে গিয়েছিল, তবুও সে আশাবাদী ছিল যে কিছু একটা অলৌকিক ঘটনা ঘটবে। সেই দিনই আমাকে রাজেশের শেষ ইচ্ছা জিজ্ঞেস করার নির্দেশ দেওয়া হলো। আমি ভাবলাম হয়তো ও তার পরিবারের সাথে কিছু সময় চাইবে বা কোনো সাধারণ ইচ্ছা প্রকাশ করবে। কিন্তু যখন আমি ওর সামনে গেলাম, তখন ওর মুখে এক অদ্ভুত শান্তি ছিল। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, রাজেশ, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? যা বলবে তা পূর্ণ করার চেষ্টা করা হবে। সে আমার দিকে তাকালো, এক মুহূর্তের জন্য চুপ থাকল, তারপর বলল, আমার এক ইচ্ছা আছে, কিন্তু আপনি কথা দিন তা পূর্ণ করবেন। আমি উত্তর দিলাম, এটা প্রত্যেক কয়েদির অধিকার, তোমার ইচ্ছা পূর্ণ করার সম্পূর্ণ চেষ্টা করা হবে। আমি ভাবলাম হয়তো কারো সাথে দেখা করতে চায়, কিন্তু যখন আমি ওকে এসপি সাহেবের কাছে নিয়ে গেলাম আর উনি নরমভাবে জিজ্ঞেস করলেন, বেটা, তোমার শেষ ইচ্ছা কি? তখন তার মুখ থেকে যে শব্দগুলি বের হলো তা পুরো ঘরকে স্তব্ধ করে দিল। রাজেশ বলল, আমি জীবনে প্রথম এবং শেষবারের মতো বিয়ে করতে চাই, নিজের স্ত্রীর সাথে এক রাত কাটাতে চাই, ফাঁসির আগে। রাজেশের কথা শুনে ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আমি, এসপি সাহেব এবং বাকি অফিসাররা একে অপরকে অবাক হয়ে দেখতে লাগলাম। এসপি সাহেব একটু রেগে বললেন, অন্য কোনো ইচ্ছা চাও? কিছু খাবার, কারো সাথে দেখা করা অথবা কোনো জায়গায় যাওয়া? বিয়ে সম্ভব না। রাজেশ নিচু স্বরে বলল, স্যার, চিন্তা করবেন না, আমার বিয়ে নিজে থেকেই হয়ে যাবে। আপনি শুধু একটা কাজ করুন, মসজিদে ঘোষণা করুন যে কয়েদি রাজেশ কুমার তার মৃত্যুদণ্ডের সাজার আগে একদিনের জন্য একজন মহিলাকে বিয়ে করতে চায়, এমন একজন মহিলাকে যে নিজের ইচ্ছায় তার স্ত্রী হবে। এটা শুনে আমি অবাক হয়ে গেলাম। পুরো ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সবার মুখে অবাক হওয়ার ছাপ ছিল যে কোনো কয়েদি এমন অদ্ভুত শর্ত কিভাবে রাখতে পারে। রাজেশ আমাদের নিস্তব্ধতা ভেঙে বলল, যদি কোনো মহিলা রাজি হয়
তাহলে তাকে থামাবেন না, নয়তো আমি অন্য কোনো ইচ্ছাও প্রকাশ করব না। তারপর আমাকে সঙ্গে সঙ্গে ফাঁসি দিয়ে দিল, আপত্তি নেই। তার চোখে এমন সত্যতা ছিল যে কেউ তাকে মানা করতে পারল না। এসপি সাহেব কাঁধ ঝাঁকিয়ে বললেন, ঠিক আছে, ঘোষণা করিয়ে দিচ্ছি, কিন্তু আমার বিশ্বাস কোনো মহিলা আসবে না। ভালা কে এমন শর্তে বিয়ে করবে? সেই সন্ধ্যায় জেলের কাছের মসজিদে ঘোষণা হলো 870 নম্বর কয়েদি রাজেশ কুমার তার শেষ ইচ্ছার জন্য একদিনের জন্য কোনো মহিলাকে বিয়ে করতে চায়। যদি কোনো মহিলা নিজের ইচ্ছায় রাজি হয় তাহলে সে জেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুক। এই ঘোষণা পুরো কানপুরে ছড়িয়ে পড়ল, কিন্তু আমাদের মনে বিশ্বাস ছিল যে কেউ আসবে না। আমাদের সবারই এই ধারণা ছিল যে কোনো মহিলা এমন শর্তে বিয়ে করবে না। রাজেশ এক গরিব ঘরের ছিল, না নাম না খ্যাতি, তাকে কে বউ হিসাবে মেনে নেবে? আমাদের এটা একটা মজার মতো মনে হলো। কিন্তু ঘোষণার মাত্র 1 ঘন্টা পর এক সিপাহী হাঁপাতে হাঁপাতে আমার অফিসে এলো। ম্যাডাম, জেলের দরজায় একটা মেয়ে বইয়ের পোশাকে দাঁড়িয়ে আছে, আর তার সাথে এক পণ্ডিতজিও আছেন। এটা শুনে এসপি সাহেব আর আমি দুজনেই অবাক হয়ে গেলাম। আমরা দ্রুত বাইরে বেরোলাম তো সামনে 17-18 বছরের এক কোমল মেয়ে দাঁড়িয়েছিল। সে লাল পোশাকে সজ্জিত, সাজানো, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি আর দৃঢ়তা ছিল। তার সাথে এক বয়স্ক পণ্ডিতজি দাঁড়িয়েছিলেন, হাতে বিয়ের রেজিস্টার ছিল। এসপি সাহেব কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, পণ্ডিতজি, এটা কি ব্যাপার? এই মেয়েটি কে? তিনি নম্রভাবে উত্তর দিলেন, সাহেব, এই মেয়েটি নিজে আমার কাছে এসেছিল। সে বলেছে যে ও রাজেশ কুমারকে বিয়ে করতে চায়। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি যে বেটি, ও মৃত্যুদণ্ডের আসামি, তুমি কেন নিজের জীবন নষ্ট করছো? কিন্তু সে মানল না। সে বলল, এটা আমার সিদ্ধান্ত, আমি তাকে সত্যিকারে ভালোবাসি। তার কথা শুনে আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। জেলের উঠোনে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে রাজেশকে সত্যিই কেউ এত ভালোবাসে যে দুনিয়া, সম্মান সবকিছু ছাড়তে রাজি হয়ে যাবে। কিন্তু আইন বলতো কয়েদির শেষ ইচ্ছা পূরণ করতে হবে। অতএব আমরা অনুমতি দিলাম। পণ্ডিতজিকে ভেতরে ডাকা হলো, রাজেশকে সেল থেকে বের করা হলো। জেলের অফিসে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে দেওয়া হলো। বিয়ে সম্পন্ন হওয়ার পর রাজেশ হেসে বলল, এখন আপনি কথা মতো আমার বউকে আমার কাছে পাঠিয়ে দিন, আমি ওর সাথে কিছু কথা বলতে চাই। শুধু 1 রাতের ব্যাপার। আমি ওর কথা শুনে অবাক হলাম, কিন্তু এসপি সাহেব চুপচাপ মাথা নাড়লেন। আমি বউকে রাজেশের সেলে পৌঁছে দিলাম, দরজা বন্ধ করলাম আর বাইরে চলে এলাম। ভাবলাম হয়তো কিছুক্ষণ পর সে নিজেই বাইরে চলে আসবে, কিন্তু সময় পার হতে লাগলো আর ভেতর থেকে হালকা গুনগুন শব্দ শোনা যাচ্ছিল, যেন কেউ কিছু খোলার চেষ্টা করছে। আমি একটু খেয়াল করলাম, কিন্তু নিশ্চিন্তে আবার অফিসে চলে এলাম। রাত গভীর হতে লাগল। তারপর হঠাৎ জেলের পরিবেশ এক চিৎকারে কেঁপে উঠল। আমি দৌড়ে রাজেশের সেলের দিকে গেলাম। দরজা খুললাম তো সেই মেয়েটি বইয়ের পোশাকে দাঁড়িয়েছিল, ঘোমটা নামানো আর নিঃশ্বাস এলোমেলো। সেই মেয়েটি এলোমেলোভাবে শ্বাস নিচ্ছিল, পুরো শরীর কাঁপছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তুমি তো নিজের ইচ্ছায় বিয়ে করে এসেছ, এখন কি হলো? সে কাঁপতে কাঁপতে বলল, আমাকে এখান থেকে বের করুন, আমি এখানে থাকতে চাই না। আমি ব্যঙ্গাত্মকভাবে বললাম, কেন, ভালোবাসার নেশা কেটে গেছে, নাকি এখন পরিণামের ভয় পেয়েছ? কিন্তু সে চুপ করে থাকল, কাপড়ের আঁচল মুঠিতে ধরে দাঁড়িয়েছিল। চেহারা এমন ভয় ছিল যেন কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। আমি দরজা খুললাম, সেই মেয়েটি বিদ্যুতের মতো বাইরে বেরিয়ে পড়ল, কিছু না বলে দ্রুত চলে গেল। আমি সেল আবার বন্ধ করলাম আর নিজের অফিসে এসে বসে থাকলাম। সারা রাত চিন্তায় ডুবে থাকলাম, তারপর ক্লান্তিতে ঘুমিয়ে গেলাম। আমি কি জানতাম যে সকাল হলেই এক ঝড় আসছে? সূর্য উঠতেই এসপি সাহেব রেগে আমার অফিসে ঢুকলেন। ইন্সপেক্টর সোনালি, তাড়াতাড়ি যাও আর দেখো রাজেশ কোথায় আছে। আমি অবাক হয়ে বললাম, স্যার, ও তো ওর সেলে আছে। যাও দেখ। উনি গর্জন করলেন। আমার হার্টবিট বেড়ে গেল। আমি দৌড়ে রাজেশের সেলের দিকে গেলাম। দরজার কাছে গিয়ে ডাকলাম, রাজেশ, বাইরে এসো। কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। কপালে ঘাম জমে গেল। আমি জানালা দিয়ে উঁকি মারলাম। ভেতরে এক পুরুষ পোশাক পরিহিত ব্যক্তি দেয়ালের কাছে শুয়েছিল। আমি দরজা খুললাম, এগিয়ে গেলাম, আর যেই সেই ব্যক্তিকে সোজা করলাম, আমার পায়ের তলার মাটি সরে গেল। এ তো সেই মেয়েটা যে কালকে বউ হয়ে এসেছিল। এখন সে রাজেশের পোশাকে মগ্ন অজ্ঞান হয়ে পড়েছিল। আমার হাত কাঁপতে লাগল। এসপি সাহেবও সেখানে পৌঁছে গেলেন। দৃশ্য দেখে উনি গর্জন করে উঠলেন, এটা কি মজা হচ্ছে? রাজেশ কোথায়? আমি কিছু বলতে পারলাম না। উনি চিৎকার করলেন, তোমার অবহেলায় জেলের শৃঙ্খলা ভেঙে দিয়েছে, এক মৃত্যুদণ্ডের আসামি পালিয়েছে। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম, মাথা কাজ করছিল না। আমরা সবাই বুঝতে পারলাম যে রাজেশ এমন এক চাল চেলেছে যা আমাদের অন্ধ করে দিয়েছে। ও বউয়ের পোশাকে জেল থেকে পালিয়েছে,
আর এই মেয়েটি হয়তো ওর সঙ্গী, জেনে বুঝেই ওর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে। যখন সে জ্ঞান ফিরে পেল, তখন সে আগের মতোই শান্ত স্বরে বলল, আপনারা রাজেশের সাথে অন্যায় করেছেন, ও মৃত্যুদণ্ডের যোগ্য না। আমি রেগে বললাম, আদালত এর ফয়সালা করবে। সে হালকা হেসে বলল, ফয়সালা সময় করবে, আর সময় প্রমাণ করবে যে সে নির্দোষ। এসপি সাহেব কঠোরভাবে নির্দেশ দিলেন, রাজেশকে এক্ষুনি খুঁজে বের কর। যদি ওকে না ধরতে পারি তাহলে পরিণাম খুব খারাপ হবে। পুরো জেলে তোলপাড় শুরু হয়ে গেল। এক মৃত্যুদণ্ডের আসামি আমাদের সবাইকে ধোঁকা দিয়ে পালিয়ে গেল। এসপি সাহেব রেগে আগুন হয়ে গিয়েছিলেন, আর আমার হৃদয়ে দ্রুত স্পন্দন করছিল। আমি বুঝতে পারছিলাম না আমি এত বড় ভুল কিভাবে করলাম। আমি এমন এক ব্যক্তির উপর বিশ্বাস করেছিলাম যে আমাদের চোখে ধুলো দিয়ে গেল। এখন শুধু একটাই রাস্তা ছিল, ওই মেয়ের থেকে সত্যিটা বের করা। রাজেশকে খোঁজা সম্ভব ছিল না, ও কয়েক ঘন্টা আগেই পালিয়ে গিয়েছিল। আমি কঠোর স্বরে বললাম, শোনো মেয়ে, এখন তোমাকে প্রশ্ন করা হবে। যদি সত্যিটা না বলো তাহলে পরিণাম ভালো হবে না। সে খুব শান্ত ছিল, যেন সবকিছু আগে থেকেই ঠিক ছিল। সে বলল, আমি রাজেশের ব্যাপারে সব সত্যি বলবো। আমি ভালো করে দেখলাম, তার মুখে কোনো উদ্বেগ ছিল না, না ছিল কোনো অনুশোচনা। আমি জিজ্ঞেস করলাম, ও কি সত্যি তোমার ভাই, নাকি তোমরা এই নাটকটা করেছ? সে কিছুক্ষণ চুপ থাকল, তারপর ধীরে ধীরে বলল, না, ও আমার আসল ভাই না। আমার ভেতরে রাগের ঢেউ উঠল। তাহলে তুমি এসব কেন করেছ? তুমি ওকে বিয়ে কেন করলে? তোমরা দুজন মিলে জেলকে বোকা বানালে। রাজেশ পালিয়ে গেছে, কিন্তু কোনে রেখো, আমরা ওকে খুঁজে বের করব। সে আমার চোখে চোখ রেখে বলল, আপনি ভুল বলছেন, সে পালায়নি, সে ফিরে আসবে। আমি অবাক হলাম। তোমাকে কি আমি বিশ্বাস করব? কারণ ও জানে কোথায় যেতে হবে আর কখন ফিরে আসতে হবে। এখনও আমার স্বামী, ও আমাকে ছেড়ে যাবে না। তার কথায় এমন বিশ্বাস ছিল যে এক মুহূর্তের জন্য আমার মনও দমে গেল। আমি কঠোর স্বরে বললাম, তোমার এত বিশ্বাস কেন? সে বলল, যদি আপনি আমার পুরো গল্পটা শোনেন তাহলে হয়তো আপনার সিদ্ধান্ত বদলে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে আসল অপরাধী কে, আর রাজেশ যা কিছু করল তা কেন করল। আমি চুপ করে গেলাম। সেই মেয়েটি এখনও নিজের কথাতে স্থির ছিল, যেন কোনো বড় সত্য লুকিয়ে রেখেছে। তারপর সে ধীরে ধীরে বলল, আমার নাম প্রীতি, আর আমার বড় বোনের বিয়ে রাজেশের সাথে ঠিক হয়েছিল। প্রীতি বলতে শুরু করল, রাজেশ ছোটবেলা থেকেই সাহসী আর নির্ভীক ছেলে ছিল। খুব কমই এমন সময় এসেছে যখন সে কারো সামনে পিছিয়ে পড়েছে। সে আমার বাবার চাচাতো ভাইয়ের ছেলে, মানে আমার ফুফাতো ভাই। বাবা তাকে খুব ভালোবাসতেন, আর যখন তিনি আমার বড় বোনের বিয়ে রাজেশের সাথে ঠিক করলেন তখন সে আমাদের বাড়ির সদস্য হয়ে গেল। আমি চুপ করে ওর কথা শুনছিলাম। প্রীতির কণ্ঠে দুঃখও ছিল আর গর্বও ছিল। আমাদের গ্রাম সাহারানপুর ছোট ছিল, কিন্তু সেখানকার পরিবেশ অদ্ভুত ছিল। এক রাতে রাজেশ ভাই আমাদের খালাতো বোনের সাথে দেখা করতে এসেছিলেন। ওই রাতে বাবা বাড়িতে ছিলেন না, আর আমরা দুই বোন একা ছিলাম। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। রাজেশ ভাই আর দিদি অন্য ঘরে কথা বলছিলেন। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। এমন সময় হঠাৎ দরজায় জুড়ে জুড়ে টোকা পড়ল। সেই মুহূর্তটা মনে করে প্রীতির গলা কিপে উঠল। আমি দরজা দিয়ে উকি দিলাম, তো ৩-৪ জন বুনো চেহারার লোক দাঁড়িয়েছিল। তাদের মুখে বর্বরিত ভাব ছিল। তাদের মধ্যে একজন বলল, আমরা জানি এখন তোমার ঘরে এক যুবক এসেছে, ওকে বাইরে বের করো। আমি ঘাবড়ে গেলাম। ভাবলাম, বাবা যদি এসে পড়ে বা কোনো সমস্যা হয়। শোরগোল শুনে রাজেশ তাড়াতাড়ি বাইরে এলো। সে আমাকে ইশারা করে ভেতরে যেতে বলল। আমি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে কান পেতে শুনতে লাগলাম। বাইরে রাজেশ ওই বুনোদের সামনে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজন কোনো খারাপ কথা বলল, কিন্তু রাজেশ সাহস দেখালো। সে চাইলে ওদের সবাইকে মারধর করে তাড়িয়ে দিতে পারত, কিন্তু ও জানত যে ও একা, আর আমরা দুই বোন ভেতরে আছি। রাজেশ ভাই নরম সরে ওদের বোঝালো আর কোনো মতে ফিরিয়ে দিল। সেই রাতে সে অনেক রাত পর্যন্ত বাইরে দরজার কাছে বসেছিল, যেন কোনো বিপদের পাহারা দিচ্ছিল। প্রীতির চোখ ভিজে গেল। তখন আমি প্রথমবার অনুভব করলাম যে রাজেশ শুধু সাহসী নয়, বরং অন্যের সম্মান রক্ষা করার মতো মানুষও। আমাদের আন্দাজ ছিল না যে এই রাতটাই আগামী ঝড়ের প্রথম ইঙ্গিত। প্রীতি দীর্ঘশ্বাস নিয়ে বলল, কিন্তু ওটা তো শুধু শুরু ছিল। এরপর যেন আমাদের জীবন অভিশপ্ত হয়ে গেল। প্রতিদিন ওই ৩-৪ জন বুনো আমাদের বাড়ির বাইরে এসে দাঁড়াত। বাবা কাজে গেলে ওরা আমাদের বিরক্ত করা শুরু করত। আমরা দরজা বন্ধ করে দিতাম, কিন্তু মন থেকে ভয় যেত না। তারপর সেই রাতে সে ঘটনা ঘটল যা সবকিছু বদলে দিল। প্রীতির গলা কেঁপে উঠল। রাতের অন্ধকারে জানালার কাঁচ ভাঙার শব্দ এলো। কেউ জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করছিল।
রাজেশ ভাইও সেই সময় বাড়িতে এসে গিয়েছিলেন। তিনি নিজের চোখে দেখলেন যে এক বুনো জানালা টপকানোর চেষ্টা করছে। উনি আর সহ্য করতে পারলেন না, বাইরে বেরোলেন আর তাদের সাথে জড়িয়ে পড়লেন। আমি চুপ করে শুনছিলাম। প্রীতির কথাগুলো আমার মনে গেঁথে যাচ্ছিল। লড়াইটা খুব ভয়াবহ ছিল। প্রীতি বলল, চিৎকারের শব্দ পুরো পাড়ায় ছড়িয়ে পড়ে। আমার বড় বোন তাদের মধ্যে এসে পড়ে আর সেই ঝগড়ায় মারা যায়। রাজেশ ভাইয়ের হাতে এক লোক মারা গেল, কিন্তু সেটা হত্যা ছিল না, সেটা আমাদের সম্মান রক্ষার লড়াই ছিল। প্রীতির চোখে জল চলে এলো। আসল অপরাধী সেই বুনোরা ছিল, কিন্তু শাস্তি রাজেশ ভাইকে দেওয়া হলো। যদি আমরা ধনী হতাম, যদি আমাদের কথা শোনার কেউ থাকতো, তাহলে হয়তো এসব হতো না। এই দুনিয়ায় দুর্বলের জন্য ন্যায় বিচার নেই ম্যাডাম। রাজেশ কোনো নিষ্পাপের খুন করেনি, সে শুধু আত্মমর্যাদা রক্ষা করতে এসেছিল। আমি কিছু বলতে পারলাম না। প্রীতি চোখ মুছে বলল, এসব রাজেশের মায়ের ষড়যন্ত্র ছিল। উনি বলেছিলেন, আমি আমার দ্বিতীয় মেয়েকে বলিদান দিয়ে দেব, কিন্তু আমার ছেলেকে ফাঁসি হতে দেব না। আমি স্তব্ধ হয়ে গেলাম। প্রীতি বলল, হ্যাঁ, আমি নিজেকে সেই পরিকল্পনার জন্য পেশ করেছিলাম যাতে রাজেশ বাঁচতে পারে। তার মা তাকে মুম্বাইয়ের এক বড় উকিলের কাছে পাঠিয়ে দিয়েছে, সেই উকিল যার জীবন রাজেশ 12 বছর আগে বাঁচিয়েছিল। সেই উকিল আদালতে পৌঁছেছিল আর সত্যিটা সামনে এলো। প্রমাণ হলো যে রাজেশ নিজের সম্মান রক্ষার জন্য লড়াই করেছিল, কোনো জঘন্য অপরাধ করেনি। আদালত তাকে সম্মান সহকারে মুক্তি দিল। প্রীতির চোখে ঝলক দেখা গেল। রাজেশকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, সে মুক্তি পেয়ে গেল। আমি অনেকক্ষণ চুপ করে বসে থাকলাম। প্রীতি চলে গেছিল, কিন্তু তার গল্পটা আমার মনে গেঁথে গেল। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। আকাশে হালকা সকালের আলো ছড়িয়ে পড়ছিল। আমার মনে হলো, কিছু গল্প সময়ের সাথে মুছে যায় না, সেগুলো সবসময় মনের কোনো এক কোণে বেঁচে থাকে।